আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি রমজান স্পেশাল 5টি ভিন্ন স্বাদের জনপ্রিয় ইফতারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে। কি কি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব একটু বলে দেই। প্রথমেই তৈরি করে দেখাবো পারফেক্ট আলু দিয়ে ছোলা ভুনা সহ, সাথে থাকবে ছোলা মাখা পদ্ধতি। তারপর তৈরি করে দেখাবো ফুলকো ফুলকো আলুর চপ। তারপর তৈরি করে দেখাবো পারফেক্ট ফুলকো ফুলকো বেগুনি। তারপর তৈরি করে দেখাবো ঘরে থাকা বেসন দিয়ে বুন্দিয়া। তারপর তৈরি করে দেখাবো ইনস্ট্যান্ট জিলাপি। আশা করছি এই ভিডিওগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই রেসিপিগুলো তৈরি করলাম। আর প্রথমেই তৈরি করে দেখাবো পারফেক্ট ছোলা ভুনা, সাথে থাকবে ছোলা মাখা রেসিপি। এজন্য আগে থেকে আমি ছোলাটাকে সেদ্ধ করে রাখছিলাম, আর এখানে একটা আলু সেদ্ধ করে নিছি। আর এই আলুটাকে এখন আমি ম্যাশ করে নেব হাত দিয়ে। এখন আমি ছোলাটাকে রান্না করতে চলে যাব। এই জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল, দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা টুকরো করা আলু। আর এই আলুটা হাফ সেদ্ধ আছে। এখন এই আলুটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। অবশ্যই এই আলুটা ভাজবেন। এই আলুটা কিন্তু আমি সাথে দিব না, এই আলুটা আমি উঠিয়ে রাখবো, এটা ছোলা মাখায় কাজে লাগবে। এভাবে আমি আলুটাকে খুব ভালো করে ভেজে নিছি। এখন আমি উঠিয়ে নিব। আর এই একই তেলে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ। আর এই পেঁয়াজটাকেও আমি খুব ভালো করে ভেজে নেব। এভাবে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিছি। এখন আমি উঠিয়ে নিব। এখন এই একই ফ্রাই প্যানে আমি দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। পেঁয়াজটাকে আর আমি বেশি ভাজবো না। এখানে আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 চামচ পরিমাণ দিয়ে দিব হলুদ মরিচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিব হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া। এখন একটা টমেটো কিউব করে দিয়ে দিলাম। এখন মশলাটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। ছোলা ভুনা তৈরি করার সময় অবশ্যই এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন, এতে করে কিন্তু ছোলা ভুনাটা অনেকটা টেস্টি হয়। আমি অল্প অল্প করে পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিছি। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এই পর্যায়ে এসে সেদ্ধ করা আলু আর ছোলাটাকে দিয়ে দিলাম। এখন এই ছোলা আর আলুটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিব মশলার সাথে। তারপর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে ঢাকনা লাগিয়ে আমি রেখে দেব প্রায় 2 থেকে 3 মিনিট পর্যন্ত। 2 থেকে 3 মিনিট পর আমি আবার ফিরে আসছি। আর এই তো দেখতেই পাচ্ছেন 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন খুব ভালোভাবে আবার একটু নেড়ে দেব। এখন এই ছোলাটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব। তারপরে কিন্তু ছোলাটা আমি নামিয়ে নিব। এই পর্যায়ে এসে আপনারা চাইলে একটু গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন আমি এই ছোলাটাকে নামিয়ে নিব। এখন আমি গরম অবস্থায় কিন্তু ছোলাটাকে মাখিয়ে নিব, তাহলে কিন্তু ছোলা মাখার টেস্টটা খুবই ভালো আসবে। এজন্য একটা বাটিতে দিয়ে দিলাম একটা টমেটো কিউব করে কাটা, দিয়ে দিলাম একটা শসা কিউব করে কেটে, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, সামান্য পরিমাণ দিয়ে দিলাম ধনিয়া পাতা, দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। এখন দিয়ে দিব ভেজে রাখা ব্রেস্তা বা পেঁয়াজ ভাজা, দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচ পরিমাণ টমেটো সস, 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম বিট লবণ। এখন এই সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিব। এভাবে আমি খুব ভালো করে মেখে নিছি। এখন এখানে দিয়ে দিব আমি আগে থেকে রান্না করে রাখা সেই ছোলা। এখানে আপনারা কতটুক ছোলা মাখাতে চাইতেছেন ঠিক ততটুক দিয়ে দিবেন। আমি এখানে অর্ধেকটা ছোলা দিয়ে দিলাম। এখন ছোলাটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নিলেই কিন্তু একদম পারফেক্টলি তৈরি হয়ে যায় এই ছোলা মাখাটা। এই ছোলা মাখাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আপনারা একবার তৈরি করলে বারবার তৈরি করবেন। এইভাবে আমি পারফেক্ট ছোলা ভুনা আর ছোলা মাখাটা তৈরি করে নিলাম। এখন আমি তৈরি করে দেখাবো পারফেক্ট গোলা সহ পারফেক্ট ফুলকো ফুলকো বেগুনি। পারফেক্ট বেগুনি তৈরি করতে প্রথমেই তৈরি করতে হয় বেসনের গোলা। এই জন্য আমি কিভাবে এই বেসনের গোলাটা তৈরি করলাম প্রথমেই সেটা দেখিয়ে দিতেছি। তার জন্য প্রথমে আমি হাফ কাপ পরিমাণ বেসন নিয়ে নিলাম। আর এই বেসনটা কিন্তু আমি ঘরে তৈরি করছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন এই বেসনটাকে খুব ভালোভাবে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে।
আর এই যে ছোট ছোট দানাদার অংশ আছে এগুলো কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আর এখানে আমি নিয়ে নিলাম 2 চামচ পরিমাণ ময়দা আর 2 চামচ পরিমাণ নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার। এখন এগুলোও খুব ভালোভাবে ছেঁকে নেব। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। আর এখন এখানে দিয়ে দিলাম হাফ চামচ করে 1 চামচ পরিমাণ হলুদ আর মরিচের গুঁড়া আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা রসুন বাটা। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম রান্নার সাদা তেল। এখন সব কিছু একসাথে খুব ভালো করে একটু মিশিয়ে অল্প অল্প করে পানি দিয়ে এইভাবে একটা ব্যাটার তৈরি করে নিব। আর অবশ্যই একেবারে বেশি পরিমাণ পানি দিয়ে ব্যাটারটা গোলাতে যাবেন না, এইভাবে অল্প অল্প করে পানি দিবেন আর ব্যাটারটা গুলিয়ে নেবেন। এক্ষেত্রে কিন্তু ব্যাটারটা একদম স্মুথ হবে। আর এইভাবে আমি 5 থেকে 7 মিনিট পর্যন্ত এই ব্যাটারটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব, যাতে করে এই ব্যাটারটা একদম স্মুথ হয়। পাঁচ থেকে 7 মিনিট এইভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি আরেকটু পানি দিয়ে দিলাম, যেহেতু এই ব্যাটারটা অনেক বেশি ঘন। পানিটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর একদম লাস্ট পর্যায়ে এসে এখানে আমি 1 টিস্পুনের কম বেকিং পাউডার দিয়ে দিলাম। অবশ্যই এখানে বেকিং পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন, বেকিং সোডা না। আর এই তো দেখতেই পাচ্ছেন বেগুনি তৈরি করার জন্য এই ব্যাটারটা কিন্তু একদম রেডি। আর এই বেগুনির ব্যাটারটা কীরকম রাখতে হবে একটু দেখিয়ে দিতেছি। একটা আঙুল এইভাবে ডিপ করলে যদি দেখেন আঙুলের ভিতরে বেসনটা খুব ভালোভাবে এইভাবে লেগে আছে, তার মানে ভাববেন বেসনটা একদম পারফেক্টলি রেডি। এই বেসনের গোলাটা এখন একটা সাইডে রেখে দিলাম। আর এখন আমি বেগুনটাকে কেটে নেব। তার জন্য আগে থেকে কিন্তু বেগুনটা আমি ধুয়ে নিছি। এখন বেগুনগুলো আমি ঠিক এইভাবে বড় করে কেটে নেব। আপনারা চাইলে ছোট করেও কাটতে পারেন। বেগুনি ভাজার সময় অবশ্যই একটু মোটা করে কাটবেন, তাহলে কিন্তু বেগুনি খেতে ভালো লাগে। আর যদি বেশি পাতলা খেতে পছন্দ করেন তাহলে পাতলা করে কাটতে পারেন। আমি এইভাবে সবগুলো বেগুনি কেটে নেব। সবগুলো বেগুন আমি এইভাবে কেটে নিছি। এখন একটা বলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ লবণ। লবণটা একটু বেশিই দিবেন, কারণ সবগুলো বেগুন এখানে ডিপ করব, যাতে করে বেগুনের গায়ে লবণটা খুব ভালোভাবে লাগে। এখানে কিন্তু বেগুনের পরিমাণটা একটু বেশি, এই জন্য বেশি দিছি। আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে ব্যবহার করতে পারেন। এখন এইভাবে সবগুলো বেগুন দিয়ে হাত দিয়ে একটু চাপ দিয়ে দিব, যাতে করে বেগুনটা খুব ভালোভাবে পানির সাথে মিশে যায়। আর ঠিক এইভাবে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট এইভাবে রাখার পর সবগুলো বেগুন এইভাবে ঝরা দিয়ে রেখে দেব, যাতে করে এক্সট্রা পানিটা চলে যায়। কিছুক্ষণ ঝরা দিয়ে রাখার পর শুকনো একটা সুতি কাপড় দিয়ে এইভাবে পানিটা আমি মুছে ফেলবো, যাতে করে বেগুনের গায়ে একটুও পানি লেগে না থাকে। আপনারা চাইলে টিস্যু পেপার দিয়েও এইভাবে মুছে নিতে পারেন। অবশ্যই এই টিপসটা ফলো করবেন। বেগুনের গায়ে যদি পানি থাকে তাহলে কিন্তু বেসনে ডিপ করার সময় বেসনটা গায়ে লাগবে না। এভাবে আমি সবগুলো বেগুন খুব ভালোভাবে পরিষ্কার করে নিব।
বেগুনি তৈরি করার জন্য বেগুনটাও রেডি হয়ে গেল। আর আগে থেকে রেডি করে রাখা সেই ব্যাটারে এখন এইভাবে ডিপ করে তেলে ভেজে নেব। আর বেগুনটা ডিপ করে কিন্তু সাথে সাথে দেওয়া যাবে না, কিছুক্ষণ এইভাবে ধরে রাখবেন। যখন দেখবেন এক্সট্রা যে বেসনগুলো আছে ওইগুলো পড়ে গেছে, তারপর তেলে ছেড়ে দিবেন। বেশি বেসন থাকলে কিন্তু বেগুনিগুলো ক্যাতকেতে টাইপের হয়ে যায়, তখন আর খেতে বেশি ভালো লাগে না। আমি একটু তেলটা চেক করে দেখলাম, যখন কিছুটা পরিমাণ ব্যাটার দেওয়ার পর এইভাবে সাথে সাথে ফুলে উঠবে, তখনই কিন্তু এখানে বেগুনিগুলো দিয়ে দিবেন। যদি দেখেন তেলটা গরম হয় নাই, তাহলে কিন্তু এখানে বেগুনিটা দিবেন না। যেহেতু ছড়ানো পাত্র, এজন্য একসাথে বেশি করে দিয়ে আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছেন দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে উঠতেছে। আর বেগুনিগুলো ভাজার সময় হাতে একটু সময় নিয়ে আস্তে ধীরে বেগুনিগুলো ভেজে নেবেন। এতে করে কিন্তু বেগুনিগুলো একদম মচমচে আর ক্রিস্পি হবে। এখন উল্টিয়ে পাল্টিয়ে একদম মচমচে করে ভেজে নেব। এভাবে আমার বেগুনিগুলো ভাজতে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগছে। দেখতেই পাচ্ছেন বেগুনের কালারটা কত বেশি পারফেক্ট হয়েছে। এইভাবে একটু সময় নিয়ে ভাজলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে। এভাবেই আমি আমার যতটা প্রয়োজন সবগুলো বেগুন আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছেন এইভাবে আমি সবগুলো বেগুনি ভেজে নিছি। আর প্রত্যেকটা বেগুনি কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে। এখন আপনারাই দেখুন বেগুনিটা কিরকম হয়েছে। আশা করছি আজকের এই বেগুনি তৈরি করার পদ্ধতিটা আপনাদের কাছে খুবই ভালো লাগছে। এভাবেই আমি সবগুলো বেগুনি তৈরি করে নিলাম। এখন আমি কিভাবে আপনারা একদম সহজভাবে আলুর চপ তৈরি করবেন সেটাই দেখিয়ে দিব। এই জন্য একটা বলে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ বেসন, 1/3 কাপ পরিমাণ দিয়ে দিলাম ময়দা, 1/3 কাপ পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া, আর 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, আর 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম জিরা গুঁড়া, দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ রান্নার সাদা তেল। এখন এখানে সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে। কোনোভাবে একেবারে বেশি পরিমাণ পানি দিয়ে এই ব্যাটারটা গুলাতে যাবেন না, তাহলে কিন্তু এই ব্যাটারটা একদমই পারফেক্ট হবে না। এভাবে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে সেখানে আমি 1 থেকে 2 ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। ফুড কালারটা একেবারে অপশনাল, চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। এখন আবার খুব ভালো করে একটু মিশিয়ে নিব। এখন এই বেসনের গোলাটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন আমি আলু চপের ভিতরের পুরটা তৈরি করে নেব। এই জন্য এখানে ভাজা পেঁয়াজ নিয়ে নিছি, কাঁচা পেঁয়াজ নিছি, ধনিয়া পাতা নিছি। এখন সব কিছু খুব ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নিব। তারপর আলুগুলো চটকিয়ে নিব। আর এই আলুগুলো আমি লবণ দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আগে থেকেই। আলুর চপটা যেন আরও বেশি টেস্টি হয়, এই জন্য এখানে ডিম ব্যবহার করব। আপনারা চাইলে ডিম নাও দিতে পারেন। হাত দিয়ে আমি আলুগুলো এইভাবে ম্যাশ করে নিছি। এখন একটা গ্রেটারের সাহায্যে এইভাবে ডিমগুলো গ্রেট করে দিয়ে দিব। ডিমগুলো আমি এখানে গ্রেট করে দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিব চিলি ফ্লেক্স। আপনার এখানে ঝালের পরিমাণ বুঝে শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করবেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া, 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম জিরা গুঁড়া, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ। আবার উপর দিয়ে কিছুটা আমি ভাজা পেঁয়াজ দিয়ে দিলাম, আরও কিছুটা ধনিয়া পাতা দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নিব। আর এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিছি। এখন আমি আলু চপের শেপগুলো দিয়ে নিব। আমি কিভাবে আলু চপের শেপগুলো দিয়ে নিতেছি আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন। হাতের তালুতে এইভাবে নিয়ে খুব ভালোভাবে হালকা হাতে চাপ দিয়ে নিব, তাহলে কিন্তু খুব সুন্দর পাতলা হয়ে আলুর চপটা তৈরি হয়ে যাবে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিছি। এদিকে আমি আগে থেকে যে বেসনটা গুলিয়ে রাখছিলাম ওই বেসনটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আবার খুব ভালো করে একটু গুলিয়ে নিব। এখন এই আলুর চপটা এই বেসনে ডিপ করে তেলে ভেজে নেব।
আগে থেকে আমি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি। আর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়েছে ওই পর্যায়ে আমি আলু চপটা এইভাবে দিয়ে দিলাম। এখানে আমি বড় ফ্রাই প্যানে আর বেশি করে তেল দিয়ে এইভাবে আলু চপগুলো ভেজে নিতেছি। এতে করে অনেকগুলো আলু চপ একসাথে ভাজা যায়। আর এভাবে আলু চপ ভাজতে হলে অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, তাহলেই কিন্তু আপনার আলু চপটা একদম পারফেক্ট হবে। আপনারা চাইলে ছোট কড়াইয়ে বেশি করে তেল দিয়ে তারপর একটা একটা করে ভেজে নিতে পারেন। এমনভাবে তেলটা দিবেন যেন একটা আলু চপ দিলে খুব ভালোভাবে ডুবে যায়, তাহলে কিন্তু আলু চপটা একদম ফুলকো ফুলকো এবং পারফেক্ট হবে। আর এই আলু চপগুলো ভাজার সময় অবশ্যই চুলার হিটটা মিডিয়ামে রেখে তারপর মচমচে করে ভেজে নেবেন। এতে করে দীর্ঘ সময় পর্যন্ত আলু চপগুলো মুচমুচে থাকবে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা আলু চপ কিন্তু একদম পারফেক্ট হয়েছে এবং ফুলকো ফুলকো। এভাবে আমি আলু চপগুলো ভেজে নিছি, এখন আমি উঠিয়ে নিব। এইভাবে আমি আলুর চপটা তৈরি করে নিলাম। এখন আমি তৈরি করে দেখাবো ইনস্ট্যান্ট জিলাপি তৈরির পদ্ধতি। প্রথমে একটা বাটিতে আমি 1 কাপ পরিমাণ মাসকলাইয়ের ডাল নিয়ে নিলাম। দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ আতপ চাল। এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এই মাসকলাইয়ের ডাল আর চালটাকে ভিজিয়ে রাখতে হবে 5 থেকে 6 ঘন্টার জন্য। তো আপনারা আগের দিন রাত্রে এই কাজটা করে রেখে দিতে পারেন, পরের দিন সকালে আপনারা জিলাপিগুলো তৈরি করতে পারেন। এখন আমি দেখিয়ে দিব জিলাপির জন্য আমি শিরাটা কিভাবে তৈরি করি। এজন্য 1.5 কাপ পরিমাণ দিয়ে দিলাম পানি, 1 কাপ পরিমাণ দিয়ে দিব চিনি। এখন এই চিনি আর পানিটাকে খুব ভালো করে জাল করে মিশিয়ে নিব। আর এখানে আমি সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস দেওয়ার কারণে কিন্তু এই শিরাটা একদম চিনি হয়ে যাবে না বা জমে যাবে না। এখন এই শিরাটাকে খুব ভালোভাবে আমি জাল করে নেব, যতক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে এই শিরাটা একদম মিষ্টি শিরার মতো না হচ্ছে। জিলাপির জন্য এই শিরাটা একদম পারফেক্টলি রেডি। এখন এই শিরাটা একটা সাইডে রেখে দেব। আগে থেকে যে আমি মাসকলাইর ডাল আর আতপ চালটা ভিজিয়ে রাখছিলাম ওইটা কিন্তু 5 থেকে 6 ঘন্টা হয়ে গেছে। এখন খুব ভালো করে ধুয়ে আমি ব্লেন্ড করে নেব। আর অবশ্যই 3 থেকে 4 বার খুব ভালো করে ধুয়ে নেবেন, যাতে করে খুব ভালোভাবে এগুলো পরিষ্কার হয়ে যায়। যত ভালো করে ধুবেন ততই কিন্তু জিলাপির কালারটা সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু ডালটা ভিজে গেছে। এখন একটা ব্লেন্ডার জগে নিয়ে নিব। ব্লেন্ডার জগে আমি সবটুকু চাল আর মাসকলাইয়ের ডালটা দিয়ে দিলাম। এখন যতটুকু পরিমাণ পানি লাগবে ব্লেন্ড করতে ঠিক ততটুকু পরিমাণ পানি দিয়ে দিব। আমি এখানে 1 কাপের কম পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা লাগিয়ে খুব ভালোভাবে মিহি পেস্ট করে নেব। এইভাবে আমি এই ব্যাটারটাকে খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নিছি। এখন এই ব্যাটারটা একটা বাটিতে নিয়ে নিলাম। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিতে হবে। এভাবে প্রায় 5 মিনিটের মতো খুব ভালোভাবে বিট করে নেবেন। এতে করে কিন্তু জিলাপিটা অনেকটাই পারফেক্ট হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ ময়দা। অবশ্যই এখানে ময়দা ব্যবহার করবেন। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিব পানি। দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। দিয়ে দিলাম সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার, চাইলে এটা স্কিপ করতে পারেন। ময়দাটা দেওয়ার কারণে এই ডোটা অনেকটাই ঘন হয়ে যাবে, এজন্য এখানে 1 চামচ পরিমাণ পানি এখানে ব্যবহার করলাম। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। আর এই মেশানোর কাজটা আমি খুব ভালোভাবে 6 থেকে 7 মিনিট বিট করে নিব। যেহেতু এখানে কোনো রকম ক্ষতিকর কেমিক্যাল নেই, এজন্য হাতের কসরত তো একটু করতেই হবে। আপনারা চাইলে হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিতে পারেন। আর এই তো দেখতেই পাচ্ছেন বিট করতে করতে এই ব্যাটারটার কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে যাবে তখন বুঝবেন এই ব্যাটারটা একদম পারফেক্টলি রেডি। এখন একটা পাইপিং ব্যাগের ভিতরে ভরে আমি জিলাপিগুলো তৈরি করে নেব। আপনারা চাইলে সসের বোতলে করেও কিন্তু এই জিলাপিটা তৈরি করে নিতে পারেন। আমি আজকে যেভাবে জিলাপির প্যাচগুলো দিয়ে নিব একটু দেখিয়ে দিই। জিলাপিগুলো ভাজার জন্য এদিকে ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি। আর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি এইভাবে জিলাপিগুলো তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনের জিলাপি তৈরি করে নিতে পারেন। আমি এইভাবে জিলাপিগুলো তৈরি করে নিতেছি। তেলে দেওয়ার সাথে সাথে দেখতেই পাচ্ছেন জিলাপিগুলো উপরে ভেসে উঠছে। আর এই জিলাপিগুলো ভাজার জন্য কোনো রকম বেশি তেলের কিন্তু প্রয়োজন নেই।
অল্প তেলেই খুব সহজে আপনারা এই জিলাপিগুলো তৈরি করে নিতে পারবেন। এভাবে আমি প্রত্যেকটা জিলাপি দিয়ে উল্টে পাল্টে মচমচে করে জিলাপিগুলো ভেজে নেব। জিলাপিগুলো ভাজার উপরও ডিপেন্ড করে আপনার জিলাপিটা মচমচে হবে কি না। এই জন্য যখনই তেলটা গরম হবে তারপর চুলার আঁচটা আবার কমিয়ে দিবেন, এতে করে জিলাপিটা অনেকটাই ক্রিস্পি হবে। এভাবে আমি জিলাপিগুলো ভেজে নিছি। এখন আমি এই জিলাপিগুলো উঠিয়ে নিব। এখন গরম অবস্থায় এই জিলাপিগুলো শিরায় ভিজিয়ে নিব। এভাবে শিরায় ভিজিয়ে রেখে দেব প্রায় 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের মতো। 30 থেকে 40 সেকেন্ড পর যখন দেখবেন শিরাটা একদম ভিতরে প্রবেশ করছে, তখন এই জিলাপিগুলো উঠিয়ে নেবেন। জিলাপিগুলো শিরা খেয়ে একদম ভারী হয়ে গেছে। এখন আমি জিলাপিগুলো উঠিয়ে নিতেছি। একইভাবে আমি সবগুলো জিলাপি ভেজে এইভাবে শিরাতে ডুবিয়ে দিব। আর এই শিরাটা আমি আগেই কিন্তু তৈরি করে রাখছিলাম। শিরাটা কিন্তু একদম ঠান্ডা না, অনেকটাই গরম আছে এই শিরাটা। এই তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল ভিতরে রসালো উপরে মচমচে জিলাপি। এভাবে আমি সবগুলো জিলাপি তৈরি করে নিলাম। এখন আমি ঘরে থাকা বেসন দিয়ে কিভাবে পারফেক্ট বুন্দিয়া তৈরি করবেন সেটাই দেখিয়ে দিব। প্রথমে আমি এই বুন্দিয়াগুলোর জন্য শিরা তৈরি করে নেব। এই জন্য এখানে দিয়ে দিব আমি 1.5 কাপ পরিমাণ পানি। 1.5 কাপ পরিমাণ পানির সাথে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। এখন এই চিনি আর পানিটাকে খুব ভালো করে জাল করে নিব। জাল করতে করতে একদম 1 তার বা 2 তার করা যাবে না। যখনই মিষ্টির শিরার মতো টেক্সচার চলে আসবে তখনই চুলাটাকে অফ করে দেবেন। বুন্দিয়ার জন্য এই শিরাটা একদম পারফেক্টলি রেডি। এখন আমি একটা সাইডে রেখে দেব। এখন অনেকটা গরম আছে এই জন্য পাতলা মনে হইতেছে। যখনই কিছুটা ঠান্ডা হবে তখনই কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। এদিকে আমি বুন্দিয়া তৈরি করার জন্য 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিলাম। আর এই বেসনটাকে খুব ভালো করে চেলে নিতে হবে। অবশ্যই বুন্দিয়া তৈরি করার আগে বেসনটাকে চেলে নেবেন, তাহলে কিন্তু বুন্দিয়াগুলো একদম পারফেক্ট হবে। এখন এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। এখন অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। আর একেবারে বেশি পানি দিয়ে এই ব্যাটারটা গোলাতে যাবেন না, তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে না। আমি দেখিয়ে দিব এই ব্যাটারটা কীরকম হবে। আমি যেভাবে একটু একটু করে পানি দিয়ে গুলিয়ে নিতেছি, আপনারা অবশ্যই একটু একটু করে পানি দিবেন আর খুব ভালোভাবে গুলিয়ে নেবেন। এভাবে আমি 5 থেকে 6 মিনিট পর্যন্ত খুব ভালোভাবে মিক্স করে নিছি। আর এই ব্যাটারটা কিন্তু এখন একদম পারফেক্টলি রেডি। যখনই দেখবেন এই গোলাটা একদম সাদাটে হয়ে গেছে, তখনই মনে করবেন যে এই গোলাটা একদম পারফেক্টলি রেডি বুন্দিয়া তৈরি করার জন্য। এখন এখান থেকে কিছুটা পরিমাণ ব্যাটার আমি আলাদা করে নেব। দিয়ে দিব রেড ফুড কালার 1 ফোঁটার কি 2 ফোঁটার মতো। আপনারা চাইলে কোনো রকম ফুড কালার ছাড়াও তৈরি করে নিতে পারবেন, কিন্তু বাজারে কেনা বুন্দিয়াতে 2 ধরনের কালার হয়, একটা লাল আর একটা নর্মালি যেই কালারটা আসে সেটা। এই জন্য এখানে রেড ফুড কালারটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। আমি একদমই কম করে দেখিয়ে দিতেছি, আপনারা আরও বেশি করে এই প্রসেসে বানিয়ে নিতে পারেন। এখন আমি বুন্দিয়াগুলো ভাজতে চলে যাব। একটা ফ্রাই প্যানে আমি কিছুটা পরিমাণ তেল নিয়ে নিছি। আর এই বুন্দিয়াগুলো ভাজার জন্য কিন্তু একদম ডুবো তেলের প্রয়োজন নেই। এখানে আমি একটা ছিদ্রযুক্ত ঝাঁঝরা চামিচ নিয়ে নিছি। এখন এই চামিচের উপরে কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম। আর চামিচটাকে আমি এইভাবে ধরে রেখে দেব। আস্তে আস্তে দেখবেন ফোঁটা ফোঁটা পড়ে যাইতেছে। কোনোভাবে ঝাঁকানো যাবে না, আপনা আপনি দেখবেন সুন্দরভাবে পড়তেছে আর বুন্দিয়াগুলো উপরে ভেসে উঠতেছে। একটু পর পরে উপর থেকে সামান্য করে ব্যাটার দিয়ে দিবেন, এতে করে বুন্দিয়াগুলো পড়তে সাহায্য হবে। চামিচটাকে কোনোভাবে নেড়ে নেড়ে এই বুন্দিয়াগুলো ভাজা যাবে না, তাহলে কিন্তু বুন্দিয়াগুলো একদম গোল হবে না, একটু চোখ্খা টাইপের হয়ে যাবে। আর প্রতিবার যখন আপনারা বুন্দিয়াটা এইভাবে দিবেন চুলায়, প্রত্যেকবার কি করবেন এই চামিচটাকে খুব ভালো করে ধুয়ে তারপর আবার বুন্দিয়াগুলো বানাবেন, তাহলে কিন্তু বুন্দিয়াগুলো একদম পারফেক্ট হবে। দেখতেই পাচ্ছেন তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু উপরে ভেসে উঠতেছে, তার মানে এই বুন্দিয়ার গোলাটা তৈরি করা আপনার একদম পারফেক্ট হয়েছে। তেলে দেওয়ার সাথে সাথে যদি দেখেন নিচে লেগে যাইতেছে, তার মানে কিন্তু আপনার গোলাটা একদম পারফেক্ট হয় নাই। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। এখন আমি রেড ফুড কালার দিয়ে যতটুকু তৈরি করছিলাম ওইটাও এইভাবে চামচে দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন কত সহজে বুন্দিয়াগুলো পড়ে যেতেছে আর উপরে ভেসে উঠতেছে। এভাবে আমি এই বুন্দিয়াগুলোকে ভেজে নেব।
আর এই বুন্দিয়াগুলো ভাজার সময় অবশ্যই চুলার হিটটা মিডিয়ামে রেখে তারপর মচমচে করে ভেজে নেবেন। এতে করে কিন্তু অনেকটা সময় বুন্দিয়াগুলো মচমচে থাকবে। আর এই তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। আর একইভাবে আমি সবগুলোই কিন্তু ভেজে নেব। এভাবে আমি সবটুকু বুন্দিয়া ভেজে নিছি। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। এখন এই বুন্দিয়াগুলো আমি একসাথে মিশিয়ে নিব। আগে থেকে যে আমি শিরাটা তৈরি করে রাখছিলাম ওই শিরাতে এখন দিয়ে দিব। আর শিরাটা কিন্তু এখন কিছুটা গরম আছে, একদম ঠান্ডা হয়ে যায় নাই। যদি শিরাটা ঠান্ডা হয়ে যায় ওই পর্যায়ে আর সামান্য পরিমাণ গরম করে নেবেন শিরাটা, তাহলে কিন্তু খুব ভালোভাবে শিরাটা ভিতরে প্রবেশ করবে। এখন এইভাবে রেখে দেব 2 থেকে 3 মিনিট পর্যন্ত। 2 থেকে 3 মিনিট পর আমি বুন্দিয়াগুলো উঠিয়ে নিব। আর কোনোভাবে এই শিরাটা যেন একদম গরম না হয়, মানে বলক ওঠা গরম না হয়, তাহলে কিন্তু বুন্দিয়াগুলো একদম নেতিয়ে যাবে। খাওয়ার সময় কিন্তু একদমই ভালো লাগবে না। এই তো তৈরি হয়ে গেল মচমচে রসালো বুন্দিয়া। আশা করছি এই ভিডিওগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।